করলো, মার্শাল সোনা খুঁজে পেল, সুটার বলে একজন, সে কি বললো, আমি সোনা খুঁজবো না, আমি এগ্রিকালচার ইকোনমি নিয়েই চলবো। আরেকজন যে ব্র্যানন বলে, স্যাম ব্র্যানন, সে কি করলো, সোনা যেগুলো দিয়ে খোঁড়া হয় সেগুলো বিক্রি করে বড়লোক হয়ে গেল। অর্থাৎ এই ছোট ছোট খুরপি এবং ওই জাতীয় যেগুলো দিয়ে কোদাল এই বিক্রি করে। তার মানে সোনা আছে, নলেজ ইকোনমি আছে, আপনি কিভাবে তার মধ্যে পার্টিসিপেট করবেন সেটা পুরোপুরি আপনার। আমরা অ্যাজ এ কান্ট্রি কিভাবে পার্টিসিপেট করব সেটা পুরোপুরি আমরা আলটিমেটলি আমাদের যেটা যে করতে হবে সেটা হলো কিভাবে পার্টিসিপেট করব, সেটা আমাদের ভাবতে হবে। তো মেইনলি আমাদের নলেজ ইকোনমির সঙ্গে এই পুরোটাই যেটা কিভাবে পার্টিসিপেট করব সেই পুরোটাই একটা ইনোভেটিভ প্রসেস। ডেফিনেটলি আমাদের সবাইকে জেনে নিতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ক্যালিবারও আছে, এডুকেশনের দিক দিয়ে ইন্ডিয়া প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট ইন দি ওয়ার্ল্ড। তাহলে আমরা সমস্ত কিছু পাচ্ছি। আগে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে আমাদের টাকা ছিল না, এখন নলেজটা এসে গেছে। আগে ছিল লেবার অ্যান্ড ক্যাপিটাল, এখন হলো লেবার অর হিউম্যান রিসোর্স অ্যান্ড হিউম্যান অ্যাসেট, যেটা আগে বলেছিলাম, অ্যান্ড নলেজ। সুতরাং নলেজও আছে, আমরা নিজেরা হিউম্যান অ্যাসেট অনুযায়ী আমরা যদি ঠিকমতো নিজেদের নিয়ে যেতে পারি, উই ক্যান ক্রিয়েট ওয়ান্ডার্স ইন দি ওয়ার্ল্ড। দ্যাট ইজ হোয়াট নলেজ ইকোনমি হ্যাজ টট। তো মেনলি আমাদের এইটাই হলো এখন ফিউচার কোর্স অফ অ্যাকশন, কিভাবে আমরা গ্র্যাজুয়েট করব। আমরা যেটা পাবো, আমরা কোডিফাইড ইনফরমেশন পাবো। ইনফরমেশন আবার বললাম যে ইনফরমেশন হলো মিনিংফুল একটা ব্যাপার। ওই শার্টের দাম 695 টাকা কিংবা 100% কটন, এই ব্যাপারটা হলো ইনফরমেশন। ইনফরমেশন গুলো যখন কোডিফাই করে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু নলেজ তৈরি করার একটা জায়গায় আমরা পৌঁছচ্ছি। অর্থাৎ ইনফরমেশন আছে, আমি কি করলাম 10-12টা ইনফরমেশন নিয়ে, ইনফরমেশনটা তখন একটা কমোডিটি হয়ে গেছে। তো এই কমোডিটি হওয়ার পেছনে কিন্তু আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হ্যাজ রিয়েলি কন্ট্রিবিউটেড। তো আমরা কি করছি, আমরা করছি কি, ওই যে নলেজটা আছে সেটাকে ইনফরমেশনে ভাগ করে ট্রান্সমিট করে দিচ্ছি। সেখানেই আমাদের মেন যে বেনিফিটটা আসার কথা, যখন ট্রান্সমিট করে দিচ্ছি লোকের ইউজেজটা সেখান থেকেই আসবে মেনলি। ক্ষেত্রে যে মাইন্ডসেটের কথাটা বললেন, যেটা তো সেটাকে আপনি কিভাবে ছড়িয়ে দেবেন, সেখানে বিভিন্ন স্কুল বা গভর্নমেন্ট সরকারের কি ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন? আসলে সরকারের প্রথম যেটা ভূমিকাটা হলো সেটা হলো কালচারাল দিকে একটা বিবর্তন আনা। অর্থাৎ আগে আমি যখন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে কাজ করতাম, তখন আমরা কি করতাম, আমরা বড় বড় মেশিন চালাতাম, প্রসেসের মধ্যে দিয়ে যেতাম। কিন্তু এখন যখন নলেজ ইকোনমিতে আমরা বাস করছি, তখন যখন ইন্ডিভিজুয়াল পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু সবসময় ভাবতে হবে কি করে আমরা সোসাইটিকে সেই যে বিবর্তনের মধ্যে আনতে পারি। তার জন্য কি করার দরকার, কমিউনিকেশন যে নেটওয়ার্ক সেটাকে ঠিক মতো আনা, কালচারাল মাইন্ডসেটটাকে ডেভেলপ করা, স্কুলগুলোকে বলা যে তোমরা ওই পিঠে বোঝান দিয়ে আস্তে 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 যে মানুষকে ভারাক্রান্ত করো না। তোমাদের যেটা করতে হবে এখন, কিভাবে এই যে বাচ্চা ছেলেগুলো কিংবা যারা সেকেন্ডারি স্কুলে আছে তারা কি করে ভাবতে শিখে, তারা কিভাবে ইনফরমেশনটাকে আস্তে আস্তে নলেজে ট্রান্সফার করতে পারে, সেই দিকটা অ্যাসেসমেন্টটা হবে মেনলি কিভাবে একটা ছেলে ভাবতে শিখছে তার উপর। কত নম্বর পেল সেটার উপর নয়, যে প্রসেসের মধ্যে ভাবলো এবং আউটকামটা আমাদের কি হয়েছে, 100তে 70-80 পেলাম, আমি খুব ভালো। কিন্তু একবারও আমরা দেখলাম না যে কিভাবে আমরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব, সেই প্রসেসে কিভাবে আমরা একটা চেঞ্জ বা বিবর্তন আনতে পারবো। তো সেটা একটা মেজর ইস্যু। আমাদের ভাবতে হবে যে গভর্নমেন্টের কালচারাল দিকটা চেঞ্জ করা, প্রতিটা স্কুলগুলোকে বলা যে তোমরা এবার থেকে একটা বাচ্চাকে ক্রিটিক্যালি চিন্তা করতে শেখাও, যেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বলে। ও কিভাবে ইনফরমেশনকে, অনেকগুলো ইনফরমেশন পেয়ে কিভাবে নলেজে ট্রান্সফার করবে, যেটা প্রফেসর শাহ বললেন যে একজন 3-4টে শার্ট দেখেই বুঝতে পারে কোন শার্টটা আমি কিনবো। তো ওই শিক্ষাটা কোথা থেকে আসবে, কে ওই শিক্ষাটা দেবে? স্কুল দিল না।
আমরা বড় হলাম, মানে অর্গানাইজেশনে গেলাম, সেও দিল না। আস্তে আস্তে আমরা কি করলাম, আমরা ইনফরমেশনটাকে এদিক থেকে ওদিক ট্রান্সলেট করে ছেড়ে দিলাম। আমরা কখনো ইনফরমেশনটাকে ভ্যালু অ্যাড, যেটাকে বলে ভ্যালু অ্যাড করে নলেজে বা ইন্টেলিজেন্ট নলেজে পর্যবেসিত করতে পারলাম না। সেখানে কিন্তু গভর্নমেন্টের একটা ভীষণ বড় রোল, স্কুলগুলোর ভীষণ বড় রোল আছে, আমি বিশ্বাস করি সেটা। আচ্ছা, মানে ভারতবর্ষ মানে ইন্ডিয়া কি, মানে এই গ্লোবাল নলেজ ইকোনমিতে ইন্ডিয়ার পজিশন কি? প্রফেসর শাহ তো বললেনই যে ইন্ডিয়ার পজিশন মানে প্রচন্ড ভালো অবস্থায় আছে। একটা সাটল, মানে কি বলবো, হিডেন ট্যালেন্ট, মানে এক্সপ্লোসিভ টু বি ডিটোনেটেড, আমি এইভাবেই বলবো। সবাই তৈরি, এখন ওদের কিছু ইনফ্রাস্ট্রাকচার দাও, ওদের কিছু ভাবতে শেখাও, ইন্ডিয়া ডেফিনেটলি নলেজ ইকোনমিতে ভীষণ ভাবে পারফর্ম করতে পারবে। কিন্তু লো ভ্যালু জব, যেটা ওরা করতে চায় না। ওরা চায় যে আমাদের ইনোভেশনটা আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। 60% যে ওদের সার্ভিস ড্রিভেন নলেজ ওয়ার্কার্স আছে, তারা কিন্তু সব হাই ভ্যালু আইটেম গুলো করে। অর্থাৎ তারা ট্যাক্স রিটার্নটা ফিল আপ করার জন্য গতানুগতিক ভাবে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। অ্যারাউন্ড 2 থেকে 3 লক্ষ ট্যাক্স রিটার্ন আমরা ইন্ডিয়াতে বসে আমেরিকানদের জন্য করি। কিন্তু কিভাবে ট্যাক্স বাঁচাতে হবে সেটা কিন্তু আমেরিকানরা নিজেরা ওখানে বসে করে। তাই জন্য আমার কাছে এখানে একটাই বলবার ব্যাপার, যে ওই যে রবীন্দ্রনাথের কথায় যে হারিয়ে যাওয়া বই, যে সিঁড়ির মধ্যে দিয়ে যেতে যেতে মানে বাতিটি নিভে গেছে যে বাতাসেতে, যে কথাটা আছে, সেখানেই কি করলেন উনি, বললেন যে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছে আমি। এই হারিয়ে যাওয়া থেকে যদি বাঁচতে হয়, আমাদের নিজেদের এই নলেজ ইকোনমিতে ফুল পার্টিসিপেট করতে হবে। এটা কিন্তু আজকে আমরা মানে রাইট টাইম, কিন্তু আমরা যদি না করতে পারি আমাদের খুব মানে উইল মিস দ্য বাস। এটা কিন্তু বেসিক লেভেল থেকে শুরু করতে হবে, এবং আপনার স্কুল লেভেল বা কলেজ লেভেল এই জায়গা থেকে শুরু করতে হবে বিষয়। আজ আবার আমরা আলোচনা করব কিভাবে এই নলেজ ইকোনমির জন্য আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন। আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর চিন্ময় সরকার, যিনি একটি বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, এবং রয়েছেন একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কনসালটেন্সি ফার্মের সঙ্গে যুক্ত মিস্টার তন্ময় মণ্ডল। ডক্টর সরকার, আমরা তো আগের দিন আলোচনা করেছি নলেজ প্রফেশনাল কাদের বলা হয় এবং নলেজ ইকোনমি বলতে আমরা কি বুঝি। আপনি যদি ওই দুটি বিষয়ে আবার একটু ব্রিফ করেন আজকে আমাদের দর্শকদের। আমরা নলেজ ইকোনমি নিয়ে যে প্রোগ্রামটা করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের চারপাশের জগৎ বদলে গেছে। কারণ ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন টেকনোলজি কিভাবে আমাদের সবাইকে একটা বিবর্তনের মধ্যে নিয়ে এসেছে। আমরা সব জায়গায় যেখানেই আমরা যাই, সেখানেই আমরা দেখি যে আমাদের একটা ডিসিশন মেকিং একটা জায়গায় আসতে হবে। অর্থাৎ আমরা যে কোনো জিনিস আমরা করবার আগে আমরা যে মোটামুটি আমরা কোনো একটা ডিসিশনের ভিত্তিতে সেই জিনিসটার মধ্যে প্রবেশ করি। তো আমি আগের দিন অনেক এক্সাম্পল যেগুলো দিয়েছিলাম, সেখান থেকে আমরা বুঝতে পারি যে ইনফরমেশনের কিভাবে আস্তে আস্তে নলেজের উত্তরণ হয়। আমরা কিভাবে একটা কনটেক্সটের মধ্যে একটা ডেটাকে ইনফরমেশনে পর্যবেসিত করি, এবং একটা ফিল্টারের ইউজ করে কিভাবে আমরা ইনফরমেশনটাকে আস্তে আস্তে নলেজে পর্যবেসিত করি। আমরা এটাও বলেছিলাম যে ইন্টেলিজেন্ট নলেজ বলতে আমরা কি বুঝি, আমরা কিভাবে অনেক অনেক ইনফরমেশনকে নিজের মতো করে একটা পদ্ধতির মধ্য দিয়ে আমরা যখন নলেজে উত্তরণ করি ইনফরমেশনটাকে, সেটাই হয়ে ওঠে ইন্টেলিজেন্ট নলেজ। আমাদের এই চারপাশের যে জগৎ, সেখানে যখন এই বিবর্তনটা এসছে, তখন কিন্তু আমরা সবাই যারা এই জগতে বাস করি, তাদের পক্ষে আর নলেজ ইকোনমিকে অস্বীকার করা যায় না। কিন্তু সবাই তো আর নলেজ প্রফেশনাল হয় না। কিছু কিছু লোক ডাইরেক্টলি নলেজ ইকোনমিতে পার্টিসিপেট করে, যেমন এখন ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি, এডুকেশনের ক্ষেত্রে, এবং অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বহু নলেজ প্রফেশনাল আছে, যাদের হাতে আমরা মোটামুটি একটা ক্ষমতা দিয়েছি আমাদের এই কারেন্ট ইকোনমিকে আস্তে আস্তে কি করে ভবিষ্যতে নলেজ ইকোনমিতে নিয়ে যাওয়া হয়। তো এইটাই আমাদের আজকের মানে প্রধান
বিষয় কি করে আমরা আস্তে আস্তে নিজেদের নলেজ ইকোনমির জন্য উপযুক্ত করে তুলতে পারি। ডক্টর সরকার, আপনি বলুন যে নলেজ ওয়ার্কাররা কোন বিষয়ের উপর মানে জোর দেবে? উনি যেটা বললেন যে ফেলিয়ারের কথাটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই যে বিষয়টা গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হলো নিজের ইংলিশ ওয়ার্ড যাকে বলে প্যাশন, অর্থাৎ আমি কি করে একটা পয়েন্ট অফ ইররেশনালিটিতে পৌঁছতে পারি। অর্থাৎ ছোট্ট একটা যদি উদাহরণ দেওয়া হয়, যখন কোনো বড় সেতারিস তার সেতার বাজাতে থাকেন, আপনি যদি চোখ বন্ধ করে সেটা শোনেন, দেখবেন আস্তে আস্তে কি করে আপনি তার মূর্ছনা বা তার যে প্যাশনটা কি করে আস্তে আস্তে তার মিউজিকের মধ্যে প্রতিফলিত হচ্ছে, সেইখানে তখন বুঝবেন যে ব্যাপারটা কি ঘটছে। তো আমাদেরও এই যে ডে টু ডে লাইফে আমরা কি চোখ বন্ধ করে কখনো বুঝতে পারি যে আমাদের জীবনে কোনো প্যাশন আছে? আমরা কিন্তু নলেজ ইকোনমির নামে যে সব কাজ করি, আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না যে আমরা কোনো একটা জিনিসের উপর আস্তে আস্তে প্যাশনেট হয়ে পড়ছি, অর্থাৎ পয়েন্ট অফ ইরেশনালিটি যেটা বলছে সেই জায়গায় যাচ্ছি। এর মধ্যে সৃজনশীলতা ডেফিনেটলি, আপনি মানে কিছুক্ষণ আগে বললেন সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি একটা মেজর পার্ট। আমি রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলেন এবং আপনারাও দেখেছেন, বড় বড় অ্যাডভার্টাইজমেন্টে ডায়মন্ডের কোন অ্যাডভার্টাইজমেন্ট যেখানে বড় বড় তারকাদের নিয়ে এসে প্রচুর টাকা খরচ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি মানে করতে হয়, কিন্তু আমি সেদিন দেখলাম একটা মাত্র অ্যাডভার্টাইজমেন্ট, আমার মনে হয় না যে সেখানে বিশাল কোনো ইনভেস্টমেন্ট আছে। দেখাচ্ছে একটা বড় রাজস্থানের কোনো একটা প্রাসাদ, সেখানে যে ব্যাকগ্রাউন্ড থেকে কিছু মিউজিক আসছে, হাসির আওয়াজ, আস্তে আস্তে একটা স্পার্কল, আস্তে আস্তে ডায়মন্ডের স্পার্কল, ডায়মন্ডের অ্যাডভার্টাইজমেন্ট, আস্তে আস্তে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, আর কিছু হাসির আওয়াজ। অর্থাৎ এইটুকু অডিও ভিজুয়াল মাধ্যমেও কিন্তু বলে দিল যে একটা ডায়মন্ড পরে কোনো প্রিন্সেস ছুটছে আর তার পেছনে কোনো একটা প্রিন্স হাসতে হাসতে যাচ্ছে। আপনি বলুন তো, এটাকে ইনোভেশন বলবেন কিনা? এটাকে সৃজনশীলতা বলবেন কিনা? কত টাকা খরচ হতো যদি একটা স্টারকে ওখানে আনতে হতো? এর আগেও অনেক ডায়মন্ডের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে যেখানে বড় বড় স্টাররা এসছে। তো আমি বাড়িতে বসে কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করতে পারতাম যদি আমার সৃজনশীলতা থাকতো। সুতরাং সৃজনশীলতাটাই মূল আমাদের এখানে কথা। নলেজ ইকোনমিতে আমরা যদি পার্টিসিপেট সত্যি করতে চাই, প্রতি মুহূর্তে সৃজনশীলতা মানে নয় বেসিক সায়েন্টিফিক রিসার্চ, আমি যা করছি তাতেই যদি একটু কিছু দূর হেঁটে একটা জায়গায় যদি পৌঁছবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা নলেজ ইকোনমি ডেফিনেটলি আমরা জাস্টিফাই করতে পারবো। নলেজ ইকোনমিতে আমাদের কাছে যে অজস্র ইনফরমেশন পড়ে আছে, তাদের আস্তে আস্তে কিভাবে নলেজে পর্যায়ে, যে অ্যাডভার্টাইজমেন্টের কথা বললাম, কি আছে ওখানে, শুধু ইনফরমেশন গুলোকে কালেক্ট করে মানুষ কি ভালোবাসে, কি দেখতে ভালোবাসে প্রোডাক্টের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে। তো সেটাই হলো সৃজনশীলতা, এবং সৃজনশীলতা বিনা কোনো নলেজ ইকোনমিতে কেউ সাকসিড করতে পারবে না। আচ্ছা মিস্টার মন্ডল, আপনি তো অনেক দিন ধরে এই নলেজ ইকোনমিতে আছেন। আমাদের ইন্ডিয়ান ইকোনমি শুনছি যে নলেজ ইকোনমিতে যেটা আমরা এতদিন বলে আসতাম হিউম্যান রিসোর্স, সেটাকে আপনারা বলছেন হিউম্যান অ্যাসেট। তো এই বিষয়টা কি, এটা যদি একটু বিস্তারিত বলেন। আজ থেকে প্রায় 15-18 বছর আগে আমরা যখন ম্যানেজমেন্ট পড়াশোনা করেছিলাম, তখন আমাদের পড়ানো হতো একটা ভীষণ ভালো, মানে শুরুতেই স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা হতো। মাইকেল পোর্টার মানে তখন মানে ম্যানেজমেন্ট গুরু বলে সবাই মানতেন। মাইকেল পোর্টার তখন বলেছিলেন 50% ওয়েটেজ উনি দিয়েছিলেন স্ট্র্যাটেজির উপর, আর